নমস্কার, আমি ডক্টর দেবদাস প্রামাণিক। আজকে লাইভে এসেছি। যদি আপনি থাইরয়েডের ওষুধ হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেন, তাহলে আপনার কী জটিলতা তৈরি হতে পারে। অনেক সময় যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট রয়েছে, তারা নিয়মিত থাইরক্সিন, সোডিয়াম বা লেভোথাইরক্সিন জাতীয় ওষুধ খান। তো 1 বছর 2 বছর খাওয়ার পরে বা অনেকে 6 মাস 1 বছর খাওয়ার পরে তারা ব্লাড টেস্ট করে দেখেন যে তার রিপোর্ট নর্মাল রয়েছে। তখন অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখি আমরা হিস্ট্রিতে যে তারা ওষুধটাকে প্রথমে আস্তে আস্তে কমিয়ে হঠাৎ করে বন্ধ করে দেন। আপনি যদি হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হন, আপনি ব্লাড রিপোর্ট নর্মাল দেখার পরে যদি আপনি ওষুধ বন্ধ করে দেন, তাহলে আপনার কি জটিলতা হতে পারে। প্রথমে আমরা জানবো যে থাইরয়েড হরমোনের আমাদের শরীরের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাইরয়েড হরমোন। আপনারা জানেন যে থাইরয়েড হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হরমোন, যেটা আমাদের সারা শরীরের সমস্ত অর্গান, সমস্ত কলা কোষকে নিয়ন্ত্রণ করে এবং সবচেয়ে বড় কথা আমাদের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে রয়েছে হার্টের রেট, রয়েছে টেম্পারেচার, আমাদের শরীরের ডেভেলপমেন্ট, এগুলো সম্পূর্ণরূপে কিন্তু থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে। তাছাড়াও আমরা যদি দেখি যে আমরা যে খাবারটা খাই, সেই খাবারটাকে এনার্জিতে কনভার্ট করার জন্য থাইরয়েড হরমোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়াও আমাদের ব্রেনের ফাংশন, আমাদের বোন গ্রোথ এবং সারা শরীরের যে ফাংশন, বডিলি প্রসেস, সেটা কিন্তু থাইরয়েড হরমোন কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে। তাছাড়া আমরা দেখি যে আমরা যেসব খাবার খাই, ধরুন কার্বোহাইড্রেট, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, সেগুলো কিন্তু কনভার্ট করতে সাহায্য করে এনার্জি রূপে। এবং বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, তারা যদি আনট্রিটেড হয়, তাহলে দেখা যাবে তাদের যেমন ফার্টিলিটির সমস্যা হয়, বোথ মেল অ্যান্ড ফিমেল, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, এভরি অর্গান আর এফেক্টেড ডিউ টু হাইপোথাইরয়েডিজম। তাহলে আমরা যদি ওষুধ খাওয়া বন্ধ করে দিই হঠাৎ করে, তাহলে আমাদের কি সমস্যা হতে পারে। So long standing hypothyroidism which leads to generalized slowdown of the metabolic rate. আপনার হাইপোথাইরয়েডিজম ছিল, আপনি হঠাৎ করে থাইরয়েডের ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন, তাহলে আপনার কি সমস্যা হবে। আপনি তো একে হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, আপনি যদি ওষুধ বন্ধ করে দেন, তাহলে আপনার স্লো ডাউন অফ দ্য মেটাবলিক রেট, আপনার বিপাকের যে হার, সেটা অত্যন্ত কমে যাবে। যার ফলস্বরূপ কি হবে না, অ্যাকুমুলেশন অফ মিউকোপলিস্যাকারাইডস। আপনি যদি হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেন, তাহলে আপনার শরীরে মিউকোপলিস্যাকারাইড জমতে শুরু করবে। প্রাইমারিলি আমরা দেখি যে হায়ালুরোনিক অ্যাসিড আমাদের ডার্মিস এবং আদার যে শরীরের মধ্যে কোষ কলা রয়েছে তার মধ্যে জমতে শুরু করে, যার ফলে কি হয়, আমাদের যে স্কিন, যেটাকে আমরা ডার্মিস বলছি, সেটা দেখবেন ঠিক হয়ে যায় এবং ফুলে যায়। দেখবেন যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে, যেরকম আমাদের যদি আমরা স্কিন দেখি, দেখুন একদম পাতলা হয়ে আছে, কিন্তু যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম রয়েছে, তাদের দেখবেন আপনি এই স্কিনটাকে কখনো এইভাবে দেখতে পাবেন না, একদম ঠিক এবং মোটা হয়ে গেছে, আপনি এইভাবে টেনে তুলতে পারবেন না। কারণ তাদের আনট্রিটেড যদি থাকে থাইরয়েড, তাহলে কি হয়, মিউকোপলিস্যাকারাইড জমতে শুরু করে কোষ, কলা, এবং বিশেষ করে আমরা যদি দেখি যে স্কিনের নিচে এই মিউকোপলিস্যাকারাইড এবং হায়ালুরোনিক অ্যাসিড জমতে শুরু করে, যার ফলে কি হয়, আস্তে আস্তে সেটা থিক এবং সোয়েলিং হতে শুরু করে। যদি আমরা দীর্ঘদিন থাইরয়েডের ওষুধ বন্ধ করে দিই, তাহলে আমাদের শরীরে কি কি কমপ্লিকেশন দেখা দিতে পারে। সবচেয়ে বড় হচ্ছে মিক্সিডিমা। দেখবেন যাদের থাইরয়েডের ওষুধ ঠিকমতো প্রপার খায় না, বা কোনো কারণে আনডায়াগনোসড অবস্থায় আছে, বা হঠাৎ বিভিন্ন কারণে থাইরয়েডের ওষুধ বন্ধ করে দিয়েছে, নিজের অজ্ঞাতে হোক বা জ্ঞাতে হোক, যে কোনো কারণে, তো সেখানে সবচেয়ে বড় সমস্যা দেখবেন তাদের মুখ একদম দেখবেন মুন সেভ হয়ে গেছে, একদম চাঁদের মতো মুখ ফুলে গেছে, সারা শরীর ফুলে গেছে। 1 2 নম্বর, আপনি যদি দেখেন হাইপোথার্মিয়া, সারা শরীর দেখবেন ঠান্ডা হয়ে আসছে, রেসপিরেটরি ফেলিওর এবং মাল্টি অর্গান ডিসফাংশন। আপনি যদি থাইরয়েডের পেশেন্ট হন, আপনি যদি ওষুধ বন্ধ করে দেন, তাহলে আপনার সারা শরীরে আমাদের যে সমস্ত অর্গান রয়েছে, দেখবেন মাল্টি অর্গান ডিসফাংশন দেখা যায়। তাহলে থাইরয়েড হরমোন হচ্ছে এক ধরনের এসেনশিয়াল হরমোন,
for regulating cellular metabolism, enzyme function, and many bodily processes. Their absence lead to decreased metabolic rate affecting all body systems. All you know that thyroid hormone is very essential for our body mechanisms. So if you untreat it, একদম দেখুন আমাদের থাইরয়েড এইখানে একটা গ্রন্থি থাকে প্রজাপতি বাটারফ্লাইয়ের মতো। এই থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের থাইরক্সিন T4 তৈরি হয়। যদি আমাদের এই থাইরক্সিনের ক্ষরণ কমে যায়, তার কারণেই আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেরকম থাইরক্সিন সোডিয়াম, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ওষুধ আমরা খাই, লেভোথাইরক্সিন খাই, কারণ রিপ্লেসমেন্ট হিসাবে যেহেতু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের থাইরক্সিন হরমোন প্রডিউস হচ্ছে না, সেই কারণে আমরা রিপ্লেসমেন্ট হরমোন থেরাপি করি, থাইরয়েডের ওষুধ দিই। তো আপনি যদি বন্ধ করে দেন, আপনার হাইপোথাইরয়েড স্টেট রয়েছে, তার উপরে যদি আপনি ওষুধ বন্ধ করে দেন, তাহলে কি হবে? আপনার এই যে লং স্ট্যান্ডিং আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম মে কজ সিরিয়াস কমপ্লিকেশনস, ভেরি সিরিয়াস কমপ্লিকেশন অ্যারাইজ। আমরা দেখব যে থাইরয়েড হরমোনের যে কাজ, সেই কাজ কিন্তু আমাদের সারা শরীরে প্রত্যেকটা অঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে। তাই আমরা যদি ওষুধ কোনো কারণে ওষুধ বন্ধ করে দিই, তাহলে আমরা কি দেখব? যে আমাদের যে মেটাবলিক রেট সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে, এবং হাইপোথাইরয়েডিজম হওয়ার ফলে কি হবে? অ্যাকুমুলেশন অফ মিউকোপলিস্যাকারাইডস, আমাদের শরীরে মিউকোপলিস্যাকারাইড জমতে শুরু করবে, পার্টিকুলারলি ইন হাইয়ালুরোনিক অ্যাসিড ইন দ্য ডার্মাল অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুস। এই হাইয়ালুরোনিক অ্যাসিড এক ধরনের হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক কথার অর্থ হচ্ছে কি না, ইট ক্যান হোল্ড এ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার লিডিং টু টিস্যু সুয়েলিং। এই মিউকোপলিস্যাকারাইড, হাইয়ালুরোনিক অ্যাসিড, এরা কি করে? আমাদের শরীরের যে কোষের মধ্যে এই মিউকোপলিস্যাকারাইড, হাইয়ালুরোনিক অ্যাসিড জমার ফলে এই হাইয়ালুরোনিক অ্যাসিড কি করে? শরীরে আমাদের কোষের মধ্যে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়? আমাদের মুখ, চোখ, সারা শরীর, হাত পা সব ফুলে যায়। তাহলে যার ফলে কি হয় না, আমরা অনেক সময় ক্লিনিক্যালি এই শব্দটাকে ইউজ করি যে মিক্সিডিমা। সো আপনার যদি সিভিয়ার হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে কি হবে না, আমাদের বারবার ইনফেকশনের প্রবণতা বেড়ে যাবে, হার্ট ফেলিওরের সম্ভাবনা বাড়বে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়বে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হওয়ার সম্ভাবনা বাড়বে। মোস্ট ইম্পর্টেন্ট, আপনি দেখবেন থাইরয়েড পেশেন্টের সবচেয়ে কমপ্লিকেটেড প্রবলেম হচ্ছে আপনার হার্টের সমস্যা। আপনার যদি লং স্ট্যান্ডিং হাইপোথাইরয়েডিজম থাকে, আপনি যদি ওষুধ ঠিকভাবে না খান, তাহলে আপনার কিন্তু হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বাড়বে, আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়বে, আপনার ব্রেন স্ট্রোক হওয়া, সেরেব্রাল হ্যামারেজ হওয়ার সম্ভাবনা বাড়বে। কারণ আপনার যদি হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে আপনার এলডিএল কোলেস্টেরল বাড়বে। এলডিএল কোলেস্টেরল কি করবে? আপনার করোনারি আর্টারির মধ্যে প্লেক ফর্মেশন করবে এবং আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। তার সাথে সাথে কি হয়? আপনার যখন হাইপোথাইরয়েডিজম থাকবে, আপনার কি হবে? যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, সেটা প্রলংস, তার সময়টা অনেকখানি বেড়ে যাবে। এর ফলে কি হবে? ডিক্রিসড কার্ডিয়াক আউটপুট, এবং তার সাথে সাথে দেখা যাবে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি হয়, খুব দ্রুত হারে যদি আমাদের অলিন্দ সংকুচিত হতে শুরু করে, তাহলে কি হবে না, দ্রুত হারে এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার কারণে রক্ত সেখানে জমাট বাঁধবে। এই জমাট বাঁধা রক্ত যদি আমাদের সিস্টেমিক সার্কুলেশনের মধ্য দিয়ে হয়ে করোনারি আর্টারির মধ্যে প্রবেশ করে, তখন এটা কি হবে না, আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেবে। এই তঞ্চিত রক্ত যদি আমাদের ব্রেনের মধ্যে পৌঁছায়, আমাদের ব্রেন স্ট্রোক ঘটাবে, এবং করোনারি থ্রম্বোসিস যেমন সম্ভাবনা বাড়িয়ে তোলে, তেমনি ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। শুধু এই নয়, আমাদের পেরিফেরাল রেজিস্ট্যান্স তৈরি করে, আমাদের হাইপোথাইরয়েডিজম অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়, ভাস্কুলার রেজিস্ট্যান্স তৈরি করে, ফলে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়, যার ফলে দেখা গেছে অনেক ক্ষেত্রে ব্রেন হেমারেজ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাই আমাদের উচিত যে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন মতো ওষুধটাকে কন্টিনিউ চালনা করা, প্রতিনিয়ত গ্রহণ করা। আমরা কি করি? কোনো কারণে আমরা ব্লাড টেস্ট করলাম, ওষুধ খাচ্ছিলাম, দেখলাম ব্লাড টেস্ট করে আমার TSH নর্মাল রয়েছে, T3 T4 নর্মাল রয়েছে, আমরা দুম করে ওষুধ বন্ধ করে দিলাম। ডাক্তারবাবু কিন্তু আমাকে প্রেসক্রাইব করেছে আপনি ওষুধ খাবেন, কিন্তু আমি কি করলাম না, যেহেতু আমার ব্লাড রিপোর্ট নর্মাল,
তাই আমি ওষুধটা অনিয়মিত করলাম, আয়দার কিছুদিনের পর আমি বন্ধ করে দিলাম, যার ফলস্বরূপ কিন্তু মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। আমাদের কি হয়, প্রথমে আমরা দেখব যে আমাদের হার্টে, দেখুন থাইরয়েড হরমোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো যখনই আমাদের থাইরক্সিন হরমোন কমে যাবে, হাইপোথাইরয়েডিজম সাফার করব, তখন কি হবে, এই থাইরয়েড হরমোনের কিন্তু ডাইরেক্ট এফেক্ট রয়েছে আমাদের হৃৎপিণ্ডের উপরে, আমাদের ব্লাড ভেসেলসের উপরে। যদি আমাদের থাইরয়েড হরমোন ক্ষরণ কমে যায়, তাহলে আমরা কি দেখি, যে আমাদের ব্রাডিকার্ডিয়া দেখা যায়। তার সাথে সাথে কি হয় না, আমাদের খারাপ কোলেস্টেরল, যেটা আমরা বলি এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, এটা বাড়তে শুরু করে। In case of hypothyroidism, symptoms may include slowing of heart rate, constriction of the blood vessels, and increased blood pressure. So, increased blood pressure sometimes may lead to cerebral hemorrhage, brain strokes, heart attack, or myocardial infarctions. So, not only that, hypothyroidism can result in decreased cardiac output, increased systemic vascular resistance, and decreased arterial compliance and atherosclerosis, impaired cardiac muscle relaxations, decreased heart rate, decreased stroke volume, which contribute to heart failure. তাহলে আমাদের যদি হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে প্রথমত আমরা কি দেখব, যে ডিক্রিসড কার্ডিয়াক আউটপুট, আমাদের যে ইজেকশন ফ্র্যাকশন সেটা কমে আসে, আমাদের যে মায়োকার্ডিয়ামের যে থিকনেস সেটা বেড়ে যাবে, যার ফলস্বরূপ আমাদের হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তার সাথে সাথে আমরা দেখি কি না, অনেক ক্ষেত্রে আমরা যেটা ফলো করি, যে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া দেখি। দেখবেন হাইপোথাইরয়েডিজম পেশেন্টের অধিকাংশ ক্ষেত্রে দেখবেন তাদের নাক ডাকা থাকে, খুব নাক ঘুমলেই দেখবেন জোরে জোরে নাক ডাকছে। এই নাক ডাকা, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি, এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কিন্তু আমাদের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং হেমারেজের সম্ভাবনা বাড়িয়ে দেয়। কারণ যখনই আমাদের নাক ডাকে, এই নাক ডাকার কারণটা কি না, আমাদের মিউকোপলিস্যাকারাইডগুলো আমাদের টাং এবং আপার এয়ারওয়ের যে মাসেলস রয়েছে সেগুলো ডিপোজিট হয়ে যায়, ফলে পার্সিয়াল অবস্ট্রাকশন তৈরি হয়, যার ফলে আমাদের ঘুমন্ত অবস্থায় খুব জোরে জোরে নাক ডাকে। তাহলে পার্সিয়াল অবস্ট্রাকশন যখন হয়, খুব জোরে জোরে যখন নাক ডাকে, তখন কি হয়, আমাদের শরীরের অক্সিজেন স্যাচুরেশন সেটা কমে আসে। ফলে যখনই অক্সিজেন স্যাচুরেশন কমে আসে, আমাদের ব্রেনের মধ্যেও অক্সিজেন লেভেল কমে আসে। ফলে ব্রেন সিগন্যাল দেয় কি, সারা শরীরের ব্লাড ভেসেলসকে সংকুচন করার জন্য। ফলে কি হয়, যখন ব্লাড ভেসেল সংকুচন হয়, তখন রক্তের প্রবাহটা আমাদের ব্রেনের মধ্যে বেড়ে যায়। সেই রক্তের প্রবাহ বাড়ার সাথে সাথে ব্রেন অক্সিজেন গ্রহণ করে। কিন্তু এই যে সারা শরীরে ব্লাড ভেসেল সংকোচন হওয়ার ফলে কি হয়, সেটা ব্রেনের মধ্যেও সংকোচন ঘটে। ব্রেনের যে সূক্ষ্ম রক্ত জালিকাগুলো রয়েছে, রক্তনালীগুলি রয়েছে, সেগুলোর মধ্যেও সংকোচন ঘটে। ফলে কি হয়, রক্তের চাপের ফলে আমাদের যে ব্রেনের মধ্যে থাকা সূক্ষ্ম রক্তনালিকাগুলি ছিঁড়ে যায়, যার ফলে কি হয় না, আমাদের ব্রেন হেমারেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার সাথে সাথে আমরা কি দেখি না, এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ফলে অনেক ক্ষেত্রে দেখা গেছে দ্রুত পালস রেট বাড়তে শুরু করে ঘুমন্ত অবস্থায়। এর ফলে দেখা গেছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনও দেখা যায়। ফলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সময় আমরা দেখি কি না, রক্ত অনেক সময় তঞ্চিত হয়ে যায়। সেই তঞ্চিত রক্ত যখন করোনারি আর্টারির মধ্যে যায়, তখন কি হয়, হার্ট অ্যাটাক হয় বা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া দেখা যায়। আর যখন সেই তঞ্চিত রক্ত যখন ব্রেনের মধ্যে পৌঁছায়, সেটাকে আমরা বলি স্ট্রোক, ব্রেন স্ট্রোক। শুধু এই নয়, আমাদের যে হার্টের সমস্যা তৈরি করে তাই নয়, সারা শরীরে, ধরুন আপনি যদি দেখেন আমাদের রেসপিরেটরি অর্গানের উপর ভীষণভাবে চাপ, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। আমাদের যদি থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি ঘটে, আমরা কি দেখি, মায়োপ্যাথি হতে দেখা যায়। দ্যাট মিনস মাসেল ডিজিজ অ্যান্ড নিউরোপ্যাথি দেখা যায়। এই মাসেল উইকনেসের ফলে আমরা কি দেখি, যে আমাদের ডায়াফ্রাম ও আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে, এবং তার সাথে সাথে ইন্সপিরেটরি অ্যান্ড এক্সপিরেটরি যে মাসেলস রয়েছে, যেটা আমাদের ফুসফুসের শ্বাসকার্যে সহায়তা করে, সেই ইন্সপিরেটরি অ্যান্ড এক্সপিরেটরি মাসেলস অ্যান্ড সাচ ডায়াফ্রামও দুর্বল হতে শুরু করে।
তাহলে ডায়াফ্রাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের রেসপিরেশনে। তাহলে যদি ডায়াফ্রাম এবং ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি মাসেল যদি উইক হয়, তাহলে কি হবে না আমাদের ব্রিদিং ডিফিকাল্টিস দেখা যাবে। দ্যাট মিনস শর্টনেস অফ ব্রেথ আমরা দেখতে পাবো। তাহলে যার এই সমস্যা থাকবে তাহলে রেসপিরেটরি প্রবলেমস আসবে। রেসপিরেটরি প্রবলেম মূল কারণ কি না ডায়াফ্রাম এবং ইন্সপিরেটরি এক্সপিরেটরি মাসেলস উইকনেস হবে, যার ফলস্বরূপ আমরা কি দেখবো যে শর্টনেস অফ ব্রেথ। তার সাথে সাথে হাইপোথাইরয়েডিজম blunts the normal central nervous system responses to low oxygen level, which is called hypoxia, and increase the carbon dioxide level, which is called hypercapnia. This leads to hypoventilation, especially during sleep. যাদের লং স্ট্যান্ডিং হাইপোথাইরয়েডিজম রয়েছে, যারা থাইরয়েড ওষুধ বিভিন্ন কারণে ইগনোর করেছে, এই থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা সঠিকভাবে করছে না, তাদের ক্ষেত্রে রেসপিরেটরি প্রবলেম দেখা যাবে, বিশেষ করে ঘুমন্ত অবস্থায়। তাই যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম রয়েছে, তারা যদি নিয়মিত ওষুধ না খান তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা তাদের ক্ষেত্রে অ্যারাইজ করবে। হ্যাঁ, তাই আমাদের উচিত সঠিক মাত্রায় সঠিক ডোজে ওষুধ গ্রহণ করা, এবং ওষুধ কোনো সময় বন্ধ করা চলবে না। তার সাথে সাথে লং টার্ম আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম সিভিয়ারলি এফেক্ট দ্য কিডনি। এবারে আমাদের মনে প্রশ্ন আসবে যে থাইরয়েডের সঙ্গে কিডনি কি সম্পর্ক? ইয়েস, থাইরয়েড রিডিউসিং ব্লাড ফ্লো, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের যদি থাইরক্সিন হরমোন কমে যায়, স্পেশালি T4, তাহলে কি হবে না রিডিউসিং ব্লাড ফ্লো, ইম্পেয়ারিং ফিল্ট্রেশন। কেন রিডিউসিং ব্লাড ফ্লো? না আমাদের যে কার্ডিয়াক আউটপুট কমে যায় থাইরক্সিন হরমোনের অভাবে, আমাদের ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট। তাহলে যখনই কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হবে তখন কিডনির মধ্যে রক্তের সঞ্চালনের অভাব ঘটবে। ফলে কি হবে, যদি আমাদের কিডনির মধ্যে রক্তের সঞ্চালনের অভাব হয় তাহলে কি হবে না গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যাবে, যার ফলে কি হবে না আমাদের শরীরে ফ্লুইড রিটেনশন হতে শুরু করবে, দেহ তরল জমতে শুরু করবে, যার ফলে আমাদের শরীরে ইডেমা বা শরীর ফোলা ভাব তৈরি হবে। Hypothyroidism decreased cardiac outputs leads to less blood flow to kidney, lowering glomerular filtration rate and creatinine clearance. তার আমাদের যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যায় ডিউ টু ডিক্রিজ ব্লাড ফ্লো, তাহলে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ যেটাকে আমরা ক্রিয়েটিনিন বলি, সেই ক্রিয়েটিনিন কিন্তু ক্লিয়ারেন্সও কমে যাবে। ফলে কি হবে আপনার রক্তে ক্রিয়েটিনিন লেভেল বাড়তে শুরু করবে। তার সাথে সাথে আমরা দেখব লং টার্ম হাইপোথাইরয়েডিজম ক্যান ড্যামেজ কিডনি স্ট্রাকচার, এফেক্টিং সাইজ, টিবিউলার মাস অ্যান্ড গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, স্পেশালি ইন ডেভেলপমেন্টাল স্টেজ। তাহলে আমাদের যদি লং টার্ম হাইপোথাইরয়েডিজম থাকে, আমরা যদি সঠিক ওষুধ গ্রহণ না করি, তাহলে আমাদের যে কিডনির যে গঠনগত যে আকৃতি সেটা কিন্তু ছোট হয়ে যাবে। দেখবো অনেকের কিডনি আকৃতিগতভাবে ছোট হয়ে যায়। তার সাথে সাথে আমাদের যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন সেটাও আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, যার ফলস্বরূপ আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে আসে, যার ফল ক্রনিক কিডনি ডিজিজ। তার সাথে সাথে আমরা কি দেখব যে বিভিন্ন শারীরিক সমস্যার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ ইস্যু একটা বড় সমস্যা। আমরা যদি লং টার্ম হাইপোথাইরয়েডিজমে সাফার করি তাহলে আমাদের যে গ্যাস্ট্রিক মটিলিটি সেটা কিন্তু প্রলংসড হয়ে যায়, যেটাকে আমরা বলছি পেরিস্টালসিস মুভমেন্ট, সেটা কিন্তু কমে যায়, যার ফলস্বরূপ কি হয় না আমাদের অফন কনস্টিপেশন, বারবার মারাত্মক ঘাড়ি কনস্টিপেশন বাড়তে শুরু করে। কারণটা কি না এক্সেসিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন দ্য কোলন। তার সাথে সাথে আমরা দেখব যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে তাদের ব্লটিং, দেখুন পেট ফেপে যাওয়া, গ্যাস প্রচুরভাবে গ্যাস হওয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট উইথ পেন, গ্যাস্ট্রোইসোফেজিয়াল অ্যাসিড রিফ্লাক্স, বমি বমি ভাব, ডিসপেজিয়া মানে খিদা না পাওয়া, রিডিউসড অ্যাপেটাইট, আপনার
খিদে হজমও হচ্ছে না, খিদেও পাচ্ছে না, এই সমস্যাগুলো কিন্তু অ্যারাইজ করবে। তার সাথে সাথে আমরা কি দেখব, যে নিউট্রিয়েন্ট মেল অ্যাবজর্পশন, আমরা যেসব খাদ্য গ্রহণ করি সেই খাদ্য পাচন ক্রিয়া পাচিত হয়ে সেগুলো আমাদের ইন্টেস্টাইনের ভিলাইয়ের মধ্য দিয়ে আমাদের রক্তে মিশে যায় পুষ্টিগুলো। কিন্তু আপনি যদি হাইপোথাইরয়েডিজম পেশেন্ট হন, তাহলে আপনার যে অ্যাবজর্পশন সেটা কিন্তু কমে আসে। যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি আয়রন ডেফিসিয়েন্সি ঘটতে দেখা যায়, ভিটামিন B12 ঘাটতি হয়, তার সাথে সাথে ম্যাগনেসিয়াম। এই যে আয়রন, ভিটামিন B12 এবং ম্যাগনেসিয়াম, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের কিন্তু এটা অ্যাবজর্ব হয় না আমাদের ইন্টেস্টিনের মধ্য দিয়ে। তার সাথে সাথে আমরা দেখি কি, যে আমাদের যদি থাইরয়েডের সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যা থাকলে কি আমরা দেখি কি, যে নিউরোপ্যাথি হওয়ার সমস্যা হবে, বেড়ে যায়। আপনার যদি থাইরয়েডের ওষুধ আপনি না খান, দেখবেন আপনার মুড বারবার সুইং হতে শুরু করে, আপনি ডিপ্রেশন, এংজাইটির মতো সমস্যা আপনাকে ঘিরে ধরে, আপনার ঘুম কমে যাওয়া, বুক ধড়পড় করা, সবচেয়ে বড় যে লক্ষণটা আমরা দেখি সবসময় একটা প্যানিক, একটা ভয়, এই সমস্যা এই লক্ষণ কিন্তু বেশি দেখা যায়। হঠাৎ করে কোনো কিছু আপনি একটা শুনে ফেলেন, আপনার বুক ধর 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 করছে, পাশ দিয়ে কুকুর দৌড়ে গেল, আপনার বুক ধপ 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 করছে। এই যে প্যানিক অ্যাটাক বা রিকারেন্ট প্যানিক অ্যাটাক, মনে হচ্ছে এই আপনার জীবন চলে গেল, এই সিমটমস কিন্তু দেখবেন যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে, যারা সঠিক ভাবে ওষুধ না খান, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিমটমসটা অ্যারাইজ করে। সো লং স্ট্যান্ডিং হাইপোথাইরয়েডিজম সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ফার্টিলিটি। যাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে, যারা সঠিকভাবে ওষুধ খাননি, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে দেখবেন তাদের ক্ষেত্রে মা হওয়ার সমস্যাটা অনেক জটিল হয়ে যায়, কারণ লং স্ট্যান্ডিং হাইপোথাইরয়েডিজম সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ফার্টিলিটি বাই ডিসরাপ্টিং ওভিউলেশন। আমাদের যে ওভারি রয়েছে, মহিলাদের যে ওভারি রয়েছে, যার থেকে ওভাম বা ডিম ক্ষরণ হয়, সেই ওভিউলেশন ঠিকমতো হয় না, তার সাথে সাথে ইমেচিওর ওভিউলেশন তৈরি হয়, একটা পরিপক্ক ডিম্ব তৈরি হতে পারে না ডিউ টু ল্যাক অফ থাইরয়েড হরমোন। তার সাথে সাথে আমরা দেখি কি, যে ইরেগুলার পিরিয়ডস অ্যান্ড অ্যাফেক্টিং এগ অ্যান্ড স্পার্ম কোয়ালিটি ডিউ টু হরমোন ইমব্যালেন্স। তার সাথে সাথে আমরা দেখি কি, যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে, অনেক ক্ষেত্রে মা হওয়ার ক্ষেত্রে, গর্ভধারণ করার ক্ষেত্রে তাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এই থাইরয়েড হরমোনের সমস্যা। তো আমরা যদি যেসব মহিলাদের ক্ষেত্রে মিসক্যারেজ হয়, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তাদের দেখবেন থাইরয়েডের সমস্যা রয়েছে। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের দেখবেন বারবার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যার ফলে কনসিভ হওয়াটা ডিফিকাল্টি হয়ে যায়। এবং আমাদের লং স্ট্যান্ডিং হাইপোথাইরয়েডিজম সামটাইমস লিডস টু পেরিফেরাল নিউরোপ্যাথি। Every organ are affected by hypothyroidism. Not only that, hypothyroidism, both থাইরোটক্সিকোসিস, যদি আপনার থাইরয়েড গ্রন্থি থেকে বেশি পরিমাণ থাইরয়েড হরমোন ক্ষরণ হয়, সেটাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, খুব রেয়ার কেস থাইরোটক্সিকোসিস দেখা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে হাইপোথাইরয়েডিজম হচ্ছে আমাদের প্রতি ঘরে ঘরে যদি আপনি দেখেন, দু একজন পাবেন আপনি। সবচেয়ে ভুল করি কি, আমরা থাইরয়েড ওষুধ সঠিকভাবে গ্রহণ করি না, এবং যদিও গ্রহণ করি, আর একটা বড় সমস্যা হয় কি, যে আমাদের থাইরয়েড ওষুধ সঠিকভাবে শরীরে কাজ করে না। কেন? আমি নিয়মিত খাচ্ছি কিন্তু থাইরয়েড আমার সঠিকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না। এর মূল কারণ রয়েছে, আমাদের দেখবেন অধিকাংশ মানুষ দেখবেন প্রতিদিন সকালে একটা গ্যাসের ওষুধ বলে যে প্রোটন পাম্প ইনহিবিটর রয়েছে, পিপিআই, সেটা গ্রহণ করেন। দেখুন থাইরয়েড ওষুধও খাচ্ছেন, প্রেশার ওষুধও খেলেন, একটা গ্যাসের ওষুধ যেটা খেটপট করে একসঙ্গে 3টে ওষুধ খেয়ে নিলেন, বা যে ওষুধ খায়, কারোর সুগার রয়েছে। কিন্তু থাইরয়েড ওষুধের সঙ্গে কোনো ওষুধ খাওয়া যাবে না। অন্ততপক্ষে আপনি যদি থাইরয়েড ওষুধ গ্রহণ করেন, অন্তত 8 ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত খাওয়ারও খাওয়া যাবে না, তার সাথে কোনো ওষুধ খাওয়া যাবে না। আমরা কি করি, একসঙ্গে 3-4টি ওষুধ সকালে উঠলাম, খালি পেটে খেয়ে নিলাম। বিশেষ করে যাদের গ্যাস অম্বল রয়েছে, তারা থাইরয়েড ওষুধ, তার সঙ্গে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন, ব্যাস। তাহলে আমার যে থাইরয়েড, ধরুন আপনি 100 mcg থাইরয়েড ট্যাবলেট খাচ্ছেন,
কিন্তু আপনি যদি তার সাথে ওষুধ বা আপনি থাইরয়েড ট্যাবলেট খাওয়ার পরে আপনি 15 মিনিট পরে চা খেলেন, কফি খেলেন বা বিস্কিট খেলেন, আপনার যে থাইরয়েড ওষুধের যে কার্যক্ষমতা সেটা 50% কমে গেল, বা আরও 40% হতে পারে, 60% অনেকখানি থাইরয়েড ওষুধের যে কার্যক্ষমতা সেটা নষ্ট হয়ে গেল। ফলে কি হয় না, সঠিকভাবে আপনার থাইরয়েড যে রিপ্লেসমেন্ট হওয়ার যেভাবে হতো সেটা আর কাজ করে না, ফলে আপনার বিভিন্ন ডিফিকাল্টিস দেখতে পাওয়া যায়। তাই আমাদের যদি হাইপোথাইরয়েডিজম থাকে, আমাদের কখনোই ওষুধ বন্ধ করা উচিত নয়। আপনার ডাক্তার বাবু সেটা নির্দেশ করবেন, আপনি 100 mcg খাচ্ছিলেন কি 150 mcg খাচ্ছিলেন, আবার আপনি রিপোর্ট করার পরে ডাক্তারবাবু সেটাকে আপনাকে 50 mcg 50 নামিয়ে আনতে পারে, 25 করতে পারে, কিন্তু কখনোই আপনি বন্ধ করবেন না। বন্ধ যদি করেন তাহলে আপনার শরীরের বিভিন্ন জটিলতা তৈরি হবে। বিশেষ করে সবচেয়ে মোস্ট কমপ্লিকেশন হচ্ছে হার্টের সমস্যা পার্মানেন্টলি আপনাকে শেষ করে দেবে। তাই ভুলেও আপনি নিজের সিদ্ধান্তে ওষুধ কখনোই বন্ধ করবেন না। থ্যাংক ইউ। যদি আমার এই ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।